Hello, friends. This is Debayan here again, and this is the second episode. So, today we are going to post a reaction video on the behind the magic scenes of the song Chiltey from Coke Studio Bangla. So, last week I already presented a reaction video on the song, but today I plan to do a reaction video on the behind the scenes footage. So, let's get on with it. Coke Studio Bangla, Season 1. সেদিন দুপুরবেলায় অর্ণব আমাকে একটা বলছে যে এই তুমি কি করতেছো, তুমি একটা গান খুঁজে পাইতেছো না, তুমি গান এখনো কেন দাও না, তুমি লিস্ট করো, একটা গান আমাকে লিস্ট পাঠাও। আমি তখন ঘুরে বেড়াচ্ছি, হঠাৎ সন্ধ্যাবেলায় অর্ণব এসে বলছে এই তুমি গান রেডি আছে, গান আমার শোনাও। তখন আমি একটা একটা করে গান শোনাচ্ছি, এই করতে 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 ওকে একবার আসিয়া, মজার ঘটনা ওকে একবার আসিয়া কিন্তু দুইটা সুরে আছে, মানে এইটাও একটা সুর আর একটা সুরেও এটা কিন্তু গাওয়া হয়। আব্বাসুদ্দিন সাহেব অন্য একটা সুরে গাইছেন, এটা রথীন্দ্রনাথ রায়ের গলায় এরকমভাবে শুনছি। তো হঠাৎ এই গানটা গাওয়ার পরে দাদা বলতেছে এই আমার একটা এই রিদমের ওপর একটা গান আছে জানিস। এই গানটা কিন্তু আমরা প্ল্যান করি নাই, আমাদের লিস্টেও ছিল না। আমরা যখন ইনিশিয়াল ডিজাইন করতেছিলাম একসাথে বসে সবাই মিলে যে কোন কোন গান করবো না করবো যাই না। সো কিছু আমার একটা আইডিয়া ছিল যে আমরা মিউজিশিয়ানরা যদি একসাথে থাকি, ইফ উই লিভ টুগেদার, একটা ইয়েতে এভরিডে কমিউনিকেট করি, সামথিং উইল পপ আপ। অ্যান্ড সেইটা হয়েছে এইটা, মানে বগা এসে থাকতেছিল, আমি স্টুডিওতে কাজ করতেছি, অ্যান্ড ও এই ভাওয়াইটা করতেছে, এটার সাথে আমি আমার কি গান আছে খুঁজতেছিলাম, অ্যান্ড এভরিথিং জ্যাম করতে করতে গানটা বার হয়েছে। আর আর খুবই মজা যে দুটা কন্ট্রাস্ট, আমার গলা হচ্ছে গিয়ে খুবই শহুরে, খুব আস্তে গাচ্ছি, খুব ইন্টিমেট একটা গান, মানে নিজে আমি যেভাবে গাই খুব আস্তে গাই। আর বগার গানটা একদম অন্যরকম, ডাইনামিক্সটা একদমই এরকম, ওর গলা। So at this point, I'd like to point out is what he is talking about, the difference of the two voices. I pointed this out as a specific feature of this song in the last recording. And the other thing I wanted to point out is about the lyrics of this song, which Arnob's part. Arnob's part is talking about longing, and I would say that it is from the perspective of a person longing for someone else, or maybe longing for the homeland. Whereas if you look at the lyrics of Boga, who is the other singer, he's probably talking from the perspective of the homeland, telling a person who is flying away, who is leaving the homeland. So it is two people singing about a similar topic but from two different perspectives, from the opposite sides of the table. So I felt that I do not know if they will cover that later in this video, because this is the first time I'm watching this video. But I felt that from a content perspective, it was also a good choice to join these two songs together. গলা ছেড়ে লাউড, সো আমার মনে হয়েছে যে ওই ডাইনামিক্সটা খুব মজার, অ্যান্ড ওই জন্য ওইটা আরও জোস লাগে শুনতে। আর যতবার এই গানটা আমরা শুনি আমি তো চোখ চলচল করা, এটা ওয়েয়ার্ড একটা ফিলিং যতবারই শুনি গানটা। এবং আমি একা না, আমি অনেকেরই দেখছি যে কোথায় গিয়ে বুকে গিয়ে লাগে জিনিসটা। সকালে করছে মনে, রোজ সকালে করছে মনে কথাটা কেমনে। আমি তখন ক্লাস 10-এ পড়ি, আমি আর শান্তিনিকেতনে, তো আমি আর আমার বড় বোন পড়তাম একসাথে। আপুর একটা বন্ধু ছিল শারন দা, সো এক ছুটিতে এরকম আমি ফেরত চলে আসি, আপু আগে আগে চলে আসে। তো শারন দা আমার আপুকে খুব পছন্দ করতো, তো শারন দা একটা চিঠি লিখে পাঠাইছিল আপুকে আমার হাত দিয়ে। তো ওই চিঠিটা আমি নিয়ে আস্তে আস্তে আমার কি মতলব হয়েছে আমি খুলে দেখছি আবার মধ্যে কী আছে। সো ওইটার মধ্যে এই চিলতেরোতে গানটা লিখেছি। দ্যাটস দ্য স্টোরি। সো আমি ওটাকে কপি করে আরেকটা খাতায় লিখে রাখি, তারপর আবার চিঠিটা আপুকে দিয়ে দিই।
সো ওইটাই যে ইন্টারেস্টিং যে চিলতে রোদে একটা ছিল একটা What an interesting story of how you found the lyrics of the song. Amazing. একটা চিঠির লেখা মধ্যে একটা লেখা থেকে বানানো। ছোট ছিলাম, ক্লাস 10-এ পড়তাম তখন। সকালে পড়েছে মনে এই কথাটা কেমনে বলি আমরা জ্যাম করতেছিলাম, তো আমরা একটা ভাওয়াইয়া গান খুঁজতেছিলাম যে কোন ভাওয়াইয়া গান ভালো আছে। এই গানের যে অরিজিনালিটি আমাদের নিজেদের সংস্কৃতি, সেটা আসলে সবচেয়ে বেশি এবং সবচেয়ে পিওর ফর্মে আছে এটাতে। এই এক্সপ্রেশন, এই ফর্মটা কিন্তু একদমই আমাদের। তারপর বগা এটা খুঁজে বাই করছে এই গানটা, তো এই গানটা শোনাচ্ছিল আমাকে। তো তখন আমি ভাবতেছিলাম যে এই ধরনের গান কি আছে আমাদের, মানে আরবান যারা আমরা আছি, শহরে যারা থাকি, তাদের সাথে এই গান এরকম কী ধরনের। তখন আমার চিলতে রোদের গানের কথাটা মনে হয়, কারণ দুইটাই 7 মাত্রায়, 1 2 3 1 2 1 2 আর ওইটাও একই। সো আমার ওইটা বিটটাই একটা কমন ফ্যাক্টর ছিল খুঁজে বার করার জন্য যে কী আছে এরকম কাছাকাছি। তো তখন ভাবতেই চিলতে রোদের কথা মনে পড়ে, আর তারপর দেখলাম চিলতে রোদের কথাগুলো একদম তাই, ওই গানের কথার সাথে এই গানের এত সুন্দর করে মিলে। So he covers that point which I was talking about earlier, that the meanings are complementary to each other. But also another aspect which is very interesting is he was saying that when you mix two songs, when you bring two songs together, they have to have the same beat. And it's a 7 beats based song, both of them, and hence it was appropriate to bring these songs together, and it worked well musically. Interesting. So the person sitting beside Boga is trying to enter the song using his clarinet. But it's not sounding that good, so Arnob is asking the clarinet player to not play right now. Like he just wants to listen to the vocals. So he stops. I think clarinet and saxophone are instruments which have very strong presence in the music. They are very loud by nature, and they are not a good accompaniment to vocals, but they have their own place in the song. Like they have to be played when the singer is not singing, between the vocals. ওইটা সুরটা না কিছু বলার নাই, মানে আমি তারপরে এই গানটা যে হবে, তারপর থেকে যে আমি কতবার চিলতে রোদে শোনা হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই একটা ঢঙের পার্থক্য আছে, কিন্তু দুই জায়গার মানুষ দুই আবহাওয়াতে একটা কথা বলতেছে। মানে আমি একই কথা বলতেছি ঘরের মধ্যে বসে থাকা, আবার সহজ কথায়, মানে অনেক হয় না অনেক সময় যে খুব সহজেই আমি বলে দিলাম একটা ভালোবাসার কথা বা কিছু একটা, আবার সেই কথাটাই অনেক সাধু ভাষা বা অনেক কঠিন একটা ভাষা ব্যবহার করে আমি একটা খুব ওয়েতে, একটা আধুনিক ওয়েতে আমি রিলিজ করতেছি। তো আমার কাছে মনে হয়েছে যে সত্যি কেমনি হইলো এটা, এই দুইটা একই জায়গা থেকে কথা বলতেছে। I do not know what they call this percussion instrument. It's something modern. ভাওয়াইয়ার যে সাউন্ডস্কেপটা, ওর মেলোডিটা অনেক পুরানো। ওইটা আমাদের যখন এরকম একটা কন্টেম্পোরারি সাউন্ডস্কেপের সাথে যখন অ্যাড করতেছি, অন্যরকম একটা অন্যভাবে এফেক্ট করতেছে আমাদেরকে। আই লেড আ ফাউন্ডেশন, একটা মিউজিক্যাল একটা বেড বানাই দিচ্ছি গানটার রেলেভেন্সটা কোথায় বোঝানোর জন্য, যে এই গানটা আসলে হোয়াটস ইট অল অ্যাবাউট, দ্য ইমোশন ইজ অল অ্যাবাউট। তো সেইটার একটা আরবান আমি একটা টেক্সচার লে আউট করে দিচ্ছি। তার উপরে যখন ও এসে জিনিসটাকে
আসল কন্টেন্টটা মানে যে ওই 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 ফিলিংটা ওই ইমোশনটা যখন এক্সপ্লোর করতেছে আর উপরের দিকে তখন ইটস ম্যাজিক হ্যাপেনিং এন্ড গুজ বাম্পস হচ্ছে কারোর চোখে পানি চলে আসে। And magic happening is the slogan of Coke Studio. In the song, the backing vocals were not recorded like this. The backing vocals do not accompany Boga's part. The backing vocals accompany Arnob. And here it doesn't really sound right either. So you can see why it was excluded in the main song. So I play flute a bit. I am a hobby flute player, not professionally trained. So whenever there's a flute piece somewhere, I look deeper into it and I hear it with extra attention. And the flute solo he's playing is so nice, but it was again not a part of the song. It was not included in the song, probably because it did not fit into the song. But in my previous video, I remarked multiple times how beautiful the flute parts are, and I am really interested in looking forward to the identity of this flute player and what he has to say, if anything, about his piece. সুন্দর হয়েছে এটা জোর কান্দে কান্দে বালিয়া সব থেকে ভালো লাগা যে পুরা যে জার্নিটা সেটার আমি অংশগ্রহণ করতে পারছি এখানে, এইটাতে খুশির থেকে বড় কথা আমি এত কিছু শিখতেছি সারাদিন। কোথায় কোথায় সব মিউজিশিয়ানরা, আমি বললাম না তীর্থক্ষেত্র, যখন মেলা হয় বা তীর্থ হয় বা যখন মানুষ যায়, বিভিন্ন কর্নারের অনেক মানুষজন আসে, তারা সবাই সবার সংস্পর্শে যায়। তো আমার কাছে জাস্ট ওই জায়গাটা মানে আমার মনে হচ্ছে যে ওই স্টেজের মধ্যে এরকম গটাগটি খাইতে পারলে ভালো লাগতো, যে কত বড় বড় মানুষরা এখান দিয়ে এখানে ওই মেজর সেভেনটা বাজায় দিতেই ইমরান এখানে So they are now in the studio where they record the final song. So they have moved out from the backstage studio. They're on the front stage. And I think I'm not a professional musician, so I don't know how it exactly works, but I think they're doing like a sound check here, how the instruments sound together on the real set where the recording is going to happen. না আরো পরে This is the last part of the song. 1 2 3 1 2 1 2 This is the very end of the song. 1 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 ও
celebrate. নয় দশ আমি খুব ইমোশনাল আজকে কিছু বলতে বলবো খুব ইমোশনাল এই খালি একটা কথা বলি ও গান গেয়ে মানুষকে মেরে ফেলতে পারে ঠিক সত্যি কথা শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওর আজকে অনেক অবস্থা একটা সবাই আমি না তুমি বাজাইতে পারিনি আমরা জানো আমরা অ্যাকচুয়ালি লাইনগুলো ভুলে যাচ্ছিলাম তুমি জানো তাই না Yes, so guys, I always look forward to the making behind the scenes parts of these compositions because Coke Studio is all about music arrangement and composition because they generally do not start with original songs. So, I mean, how they arrange it in the background, how they work with the psychology of the individual singers, and how each musician is accommodated in the arrangement is what it's all about. And I had to wait almost a week for this video to come out, and I was really eagerly waiting. And I have also been following Coke Studio Pakistan season 14, which is a completely different kind of Coke Studio because they have really decided to focus a lot on the visual appeal of the series. But one part I found really common between the two is the feeling of relief, the feeling of just pure joy, and feeling of thankfulness at the end when the video finally ends shooting. And that is common across both the Coke studios. And I think so far Coke Studio Bangladesh has done very well for its first season, and I guess the gold standard is Coke Studio Pakistan because it has been around for 14 seasons. But I think Bangladesh is on its way. They are doing very well, and to me it's still strange because I am from India, and Coke Studio India is not as great as either of these two Coke studios for some reason. And my personal opinion is that it is because music and the film industry in India is too commercialized. Like most of music that comes from India is anyway part of Bollywood, and Bollywood is over commercialized. Whereas in Bangladesh and Pakistan, music is still kind of untouched. It still lives in the shadows, and hence a pure, a raw, a more beautiful version of it comes out. So it was really nice covering this video, and I'm looking forward to what Coke Studio Bangla has next in store for me and us. So see you soon with the next reaction video. Thank you for watching.